ঝুলন্ত দড়িটার দিকে একভাবে কিছুক্ষণ তাকিয়ে রইল বিপিন। বিপিনের মনে হচ্ছিল ও গলা ছেড়ে চিৎকার করে কাঁদবে, কিন্তু পারছিল না। দড়ির আগায় থাকা ফাঁসটা মাঝে মাঝে অল্প হাওয়ায় সাপের মতো লিকলিক করে দুলছে। দুটো হাতে দড়িটাকে ধরে একটা হ্যাঁচকা টান দিতেই বাঁশের একদম উপরের প্রান্তটা সামান্য ভেঙে এলো বটে, কিন্তু দড়িটা খুলল না। এমন সময় বাইরে থেকে ডাক দিল নিতাই। বিপিন, বিপিন তাড়াতাড়ি চলে আয়। এবার শেষ কাজটা তো শেষ করতে হবে। যা হয়েছে তা না হয় হয়েছে, এখন আর অপেক্ষা করে লাভ নেই। চলে আয়, চলে আয়। বিপিন জানে অপেক্ষা করে লাভ নেই, যা করার তাড়াতাড়ি শেষ করতে হবে। নেতাই বাইরে চলে যেতেই বিপিন আরেকবার তাকিয়ে দেখল দড়িটার দিকে। সে বাইরে বেরোতে বেরোতে বলল, এমন কি দোষ ছিল বলতো? এমন কি দোষ ছিল যার জন্য যার জন্য তোকে এমনভাবে চলে যেতে হলো? বিপিনের চোখের কোণে জল চিকচিক করে উঠল। ঘর থেকে বাইরে বেরোতেই গ্রামের লোকেদের কথাবার্তার শব্দ শোনা যায়। বারান্দা পেরিয়ে উঠোনের কাছে মৃতদেহটা শুইয়ে রাখা আছে। তিনজন দাঁড়িয়ে অপেক্ষা করছে। বিপিন সেদিকে এগোতেই ওরা তিনজন আর বিপিন মিলে মৃতদেহ তুলে ফেলল। বিপিন গিয়ে হাত লাগালো। তারপর গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎ করে গলার কাছে কেমন যেন একটা অদ্ভুত ব্যথা অনুভব করতে পারে বিপিন। যেন তার মনে হলো গলাটা কেউ যেন শক্ত করে দু হাতে চেপে ধরেছে। বাইরে তখন সন্ধ্যার অন্ধকার নেমেছে চারপাশে। কাঁধে করে মৃতদেহ নিয়ে যাচ্ছিল, তাই প্রথমে ওরা খেয়াল করতে পারেনি, কিন্তু পরে বিপিনের দিক থেকে একটা শব্দ শুনতে পেয়ে থমকে যায় সবাই। ততক্ষণে বিপিন মরার খাটিয়া ছেড়ে দিয়ে মাটিতে বসে পড়েছে। আরে, আরে কি হলো? কি হলো বিপিন? আরে, আরে তুই অমন করছিস কেন? গলায়, তোর গলায় কি হয়েছে? কি রে বল? বিপিন উত্তর দেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। অন্ধকার মাটির উপর পড়ে সে ছটফট করছে। দুটো হাতে গলা থেকে কিছু একটা সরিয়ে ফেলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। নিতাই তাড়াতাড়ি ছুটে এলো। হ্যারিকেনটা মুখের কাছাকাছি আনতেই দেখা গেল তার মুখটা লাল হয়ে গেছে। চোখ দুটো বিস্ফারিত হয়ে সামান্য বাইরে বেরিয়ে এসেছে। নিতাই বিপিনের দুটো হাত শক্ত করে চেপে ধরে একটা হ্যাঁচকা টান দিল কি মনে করে, আর ঠিক সঙ্গে সঙ্গেই যেন ধপাস শব্দ করে খাটিয়ার উপর শুয়ে রাখা বিপিনের বউ মধুর দেহটা গড়িয়ে এলো মাটিতে। মাটি থেকে উঠতে উঠতে বিপিন প্রায় চিৎকার করে তাকালো আশেপাশে। তারপর বলল, দুটো দুটো হাতে কে যেন আমার গলাটা চেপে ধরেছিল। বিশ্বাস করিনি, তাই গলাটা কেউ চেপে ধরেছিল। একদম যেন মনে হলো, যেন মনে হলো মধুর হাতের মতো স্পর্শ। বিপিনের কথায় নিতাই ও কেমন চমকে উঠে পিছনের দিকে তাকালো। মধুর দেহটা গড়িয়ে এসে উল্টো হয়ে পড়েছিল মাটিতে। ততক্ষণে সদাশিব আর গদাই মিলে দেহটাকে আবার তুলে ফেলেছে খাটিয়ার উপরে। অবশ্য ঢাকা গলার কাছে গভীর সেই ফাঁসির দাগটা এখনো রয়েছে। নিতাই বিপিনকে কোনো রকমে তুলল, তারপরে বলল, এইসব কথা এখন বেশি ভাবিস না। যেটা হয়েছে ওটা তোর মনের ভুল। ওসব কিছু হতে পারে না। নিতাইয়ের কথায় বিপিন প্রায় সাপের মতো ফোঁস করে উঠল। মাটি থেকে উঠে দাঁড়িয়ে এসে ততক্ষণে নিজের গলাতে হাত বুলোতে বুলোতে বলল, আমি আমি মিথ্যা কথা বলছি না রে নিতাই। তোকে মিথ্যা কথা বলে কি হবে আমার? আমি তো তোকে বললাম, ওই 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 মধুর ঝুলে থাকা দেহটা আমায় দেখেছিলাম। আমায় ঠিক চোখ ঘুরি ঘুরে দেখছিল। ও আমায় ছাড়বে না। ও এত সহজে ও আমায় ছাড়বে না। ঠিক তখনই মনে হলো পথের পাশের জঙ্গলের দিক থেকে একটা মেয়েলি গলায় কার যেন চাপা হাসির শব্দ শোনা গেল। সদাশিব আর গদাই এতক্ষণ চুপ করে সবকিছু শুনছিল। এবার তারা তাড়াতাড়ি রাম নাম করতে লাগলো।
আর বেশি দেরি করাটা ঠিক হবে না। নে নে, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল দেখি। শ্মশান পর্যন্ত গিয়ে দেহটা একবার পুড়িয়ে দিতে পারলেই হলো, তারপর ফিরে আসবো ভালোভাবে। নে নে, চল চল চল, আলোটা ধর ভালো করে। আলোটা ছিল একেবারে সামনের দিকে, সদাশিব আর গদাইয়ের হাতে। এবার আলোটা চলে এলো পিছনের দিকে। আবার হাঁটতে লাগলো ওরা, কিন্তু বারবার বিপিনের মনে হতে লাগলো তার পিছু পিছু কে যেন হেঁটে আসছে। আর মাঝে মাঝেই তার গলার পিছনের ঘাড়ের দিকটার কাছটায় ঠান্ডা একটা শক্ত হাতের স্পর্শ অনুভব করছে সে। চমকে চমকে পিছনের দিকে তাকাচ্ছে বিপিন। হরিবল শব্দটাকে তার এত জোরে জোরে বলছিল যেন আশেপাশে আর কিছু নেই। বিপিনের মনে হচ্ছিল আশেপাশে আর কোনো শব্দ নেই। চারজন সন্ধ্যের সেই আলো আন্ধারিতে মৃতদেহ নিয়ে এগোতে লাগলো গ্রামের শ্মশানের দিকে। বুঝলে হে কিশোরী, মৃত্যুর পরের সময়টা মোটেই ভালো থাকে না। বিশেষ করে যদি সে মৃত্যু হয় অপঘাতে, তাহলে আত্মা কিন্তু আশেপাশেই থাকে। আর সেক্ষেত্রে কিন্তু আশেপাশে যারা থাকে তাদের মাঝে মাঝে দুশ্চিন্তার বিষয় হয়ে ওঠে। তার মানে আপনি বলতে চাইছেন মৃত্যুর পর, মানে অপঘাতে মৃত্যুর পর মানুষের আত্মা তার শরীরের আশেপাশেই থাকে এবং সেই সময় সে কারোর ক্ষতিও করতে পারে? ব্যাপারটা ঠিক তেমনই নয়, একটু অন্যরকম বুঝলে। আসলে সবার ক্ষতি করতে পারে কতটা ঠিক নয়। অপঘাতে মৃত্যু হলে আত্মা এমনিতেই দোষপ্রাপ্ত হয়। তারপর যতক্ষণ না পর্যন্ত শ্মশানে তার দেহ পুড়ছে কিংবা অন্য কোনোভাবে তার শুদ্ধিকরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আত্মা দেহের আশেপাশেই ঘুরতে থাকে। এ সময় সে এমন অনেক কাজ করতে পারে, সেগুলো আসলে ভালো নয়। কিন্তু আমি যে শুনেছি মৃত্যুর পরে আত্মা তার নিজের শরীরে ঢুকতে পারে না, তাহলে সেই আত্মা দেহের আশেপাশে ঘুরে বেড়ায় কেন? আগেই বলেছি, এ সমস্ত ব্যাপার বড্ড জটিল। আত্মা নিজের দেহে কখনোই প্রবেশ করতে পারে না, কিন্তু দেহের আশেপাশে ঘুরে বেড়াতে পারে। নানা কারণে যতক্ষণ না পর্যন্ত দেহ পুড়িয়ে ফেলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে থাকতে পারে, এবং ওই সময়ের মধ্যে অপঘাতে মৃত্যু হলে নানাভাবে ভয় দেখাবার চেষ্টাও করে থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে তাই হয়। কিশোরী ফ্যাল ফ্যাল করে তারানাথের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছিল ব্যাপারটা। কিছু বুঝতে না পেরে এবার সে অধৈর্য হয়ে বলল, না তো, কিছুই তো বুঝতে পারলাম না। আপনার এত শক্ত কথা বোঝার মতো এত জ্ঞানী মানুষ আমরা নই। আপনি বরং একটা কাজ করুন, আপনি এমনই কোনো একটা গল্প বলুন যেখানে এমন কোনো ঘটনা আপনার সঙ্গে কিংবা আপনার আশেপাশে থাকা কারোর সঙ্গে ঘটেছিল, তাহলেই হবে। সে যে তোমরা এই কথাই বলবে তা আমি বেশ ভালো করেই বুঝতে পেরেছিলাম। তাই আজ সকালেই এমন একটা কথা হঠাৎ করে মাথায় আসতেই তোমাদের বলবো বলে ঠিক করে রেখেছি। বুঝলে হে ছোকরা, ওই খদ্দেরটি এসে যখন বসেছিল তখনও মনে ছিল এইসব ঘটনা, কিন্তু ওর সঙ্গে কথা বলতে বলতে সব কিছু এলোমেলো হয়ে গেছিল। দাঁড়াও দাঁড়াও। এ কথা বলে তারানাথ সামনে রাখা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে ফেলল। তারপর তাতে অগ্নি সংযোগ করে একটা আমেজপূর্ণ টান দিল। আমি আর কিশোরী চুপ করে অপেক্ষা করছি। গল্পটা যে সে মনে মনে একবার সাজিয়ে নিচ্ছে তা বেশ বোঝা যাচ্ছে। এমনভাবেই কিছুক্ষণ সিগারেট টেনে একটার পর একটা ধোঁয়ার রিং ছেড়ে সেটার অবশিষ্টাংশ নারকেলের মালায় গুঁজে দিয়ে তারানাথ বলতে শুরু করলো, তখন সাধক জীবনের প্রথম দিকের কথা। মধুসুন্দরী দেবীর সঙ্গে তখন সাক্ষাৎ হয়নি, সবে মাতু পাগলির সঙ্গেই দেখা হয়েছে। অনেকদিন হলো নানান সাধুসঙ্গ করে এখানে ওখানে সাধনা করার চেষ্টা করছি। অনেকবার সব সাধনা করারও চেষ্টা করেছিলাম, কিন্তু করা হয়ে ওঠেনি। এমনই উদ্দেশ্যহীনভাবে গ্রাম বাংলার পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এখানে ওখানে যাই, শ্মশানে মশানে মাঠে রাত কাটাই। কখনো কখনো চেষ্টা করি কোনো সাধুসঙ্গ পেলে তার সঙ্গে থেকে সব সাধনার ব্যাপারে অনেক কিছু জানার। কখনো কখনো তাদের সঙ্গে পড়ে থাকি কোনো এক শ্মশানে কিংবা
জঙ্গলের কাছে সাধন প্রক্রিয়া দেখার জন্য। মাঝে মাঝে বাড়িতে ফিরে আসি। বাড়িতে এলে কিন্তু আবার বাইরে বেরিয়ে পড়তে ইচ্ছা করে। বাড়িতে আমার মন কখনোই মানত না। ছোটবেলা থেকে কৈখালির মাঠে, এমনকি পুবের জঙ্গলে মাঝে মাঝে যেতে হতো। সংসার জীবন কিংবা মাঝে মাঝে মানুষের মধ্যে আমায় আটকে থাকতে হতো। তবে এমনই এক সময় একবার ঘর ছেড়ে বেরিয়ে পড়েছি অজানার পথে। কোথায় চলেছি আমি নিজেও জানি না। একদিন ভোরবেলা শ্মশানের কাছে গিয়ে পৌঁছেছি। তার আগের দিন রাস্তার ধারেই রাত কাটিয়েছিলাম। পরদিন শেষ রাতের দিকে সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। শ্মশানের কাছাকাছি চলে এসেছি, এমন সময় দেখি জনা কয়েক লোক শ্মশানের সামনেটায় ভিড় করে দাঁড়িয়ে আছে। নিজেদের মধ্যে কি যেন কথা বলছে। আমি একটু এগিয়ে গেলাম ভিড়টা লক্ষ্য করে। শ্মশানটা একটু ছোট একটা নদীর ধারে। চিতা থেকে তখনও ধোঁয়া উঠছে। আমি আরেকটু এগোতেই শুনতে পেলাম একজন বলছে, সে কি কাণ্ড হয়েছে, এ বলার মতো নয় তো। আরে আমরা 4 জন রয়েছি, তবু ভয় পেয়ে যেন সিঁটিয়ে গেছে। এমন সময় ও সব কিছুর মধ্যে আবার বৃষ্টি নেমেছে, আর তখন দেহটা কোথায় গেল আর কি হলো সেসব কি করে মনে রাখবে বলো তো? আমিও তো সেটাই ভাবছি। কিন্তু কিন্তু ব্যাপারটা যে ভালো কিছু নয় সেটা আমারও মনে হচ্ছে। শেষ রাতের দিকে খুঁজে পেয়েছি, কিন্তু কিন্তু গোটা রাত দেহটা ওখানে ছিল না। আমার কিন্তু এসব মনে হয় না। আমার আমার অন্য কথা মনে হয়। নিশ্চয়ই খারাপ কিছু একটা হয়েছে। পথে আসার সময় বিপিনের অমন অবস্থা, তারপর আবার এইসব। তাছাড়া একজন চুপ করে বসেছিল এক বট গাছের তলায়। তার চোখ দুটো যেন বসে গিয়েছে, মুখে ক্লান্তির ছায়া, গায়ের উপর ফেলা একটা গামছা, পরনে খাটো করে পরা ময়লাটে ধুতি। আমি আরেকটু এগোতেই ওই লোকজনের দল যেন আমার দিকে তাকালো। গাছের তলায় যে বসেছিল সে একবার মুখ তুলল, আর ঠিক তখনই দেখতে পেলাম তার গলার কাছে যেন দড়ি বাঁধার মতো শক্ত একটা দাগ হয়ে রয়েছে। গলার ফাঁস লাগালে যেমন লালচের মতো দাগ হয়, ঠিক তেমন। সেদিকে তাকিয়ে চমকে উঠলাম। হঠাৎ করে গলায় এমন ফাঁসের দাগ হলো কি করে? ওরা বোধহয় প্রথমে আমাকে দেখে চমকে গিয়েছিল। এবার ওদের মধ্যে একজন আমার দিকে এগিয়ে এসে বলল, এই তো এই তো ঠাকুরমশাই, ঠাকুরমশাই, দেখুন তো ব্যাপারটা কি হচ্ছে। মরাতে কি দোষ লেগেছে? ভাবছি এখনই মরাটাকে পুড়িয়ে দেব। আমি কোনো কিছুই ভালো করে জানতাম না। এবার আমার কাছে সকলে এগিয়ে এলো, প্রায় জনা 10 লোক। সবাই এই গ্রামের লোক বলেই মনে হলো। সামনের দিকে তাকাতেই দেখতে পেলাম পথ আরেকটু এগিয়ে গিয়ে বাঁ দিকে ঢুকেছে। সেই পথে একটা দুটো বাড়ি ঘর চোখে পড়ল অবশ্য, চারপাশে সবুজে ঘেরা। আমি তাদের উদ্দেশ্যে বললাম, ব্যাপারটা যে ঠিক কি হয়েছে সেটাই তো আমি কিছু বুঝতে পারছি না। তোমরা কে? তোমরা এই মৃতদেহটা এখানে এমনভাবে রেখে দিয়েছো কেন? ওটাকে এক্ষুনি পুড়িয়ে ফেলো। দেখে তো মনে হচ্ছে কাল রাতের মৃতদেহ। আব, ঠিক বলেছেন ঠাকুর মশাই, এটা কাল রাতেরই মরা। কাল সারা রাত আমাদের এইখানেই কেটেছে। কাল যে ঠিক কি কি হয়েছে আপনাকে আপনাকে কি করে যে বলে বোঝাবো। যাই হোক, পুড়িয়ে দিতে বলছেন যখন, চেষ্টা করি। হ্যাঁ। আমি ওদের সঙ্গে শ্মশানে রইলাম। মরা চিতায় তুলে আগুন দিল। ওই যে গাছের তলায় বসেছিল যে, সেই আগুন দেওয়ার কাজটা করল। পরে জানতে পারলাম সে হলো বিপিন, আর মৃতদেহটা যার সে হলো মধু, বিপিনের বউ। সমস্ত কাজ সেরে সুরে সেখান থেকে গ্রামের ফিরতে বেশ খানিকটা সময় লাগল। এদিকে মৃতদেহ চিতায় উঠতে এক এক করে সকলেই প্রায় চলে গিয়েছিল। শুধু বিপিন এবং তার সঙ্গে থাকা 3 জন, সদাশিব, গদাই এবং নিতাই, সেখানেই রইল। এরা 4 জন মিলে কাল রাতে মৃতদেহ শ্মশানে এনেছিল।
কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এবারে অস্থি দিয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হবে। এ সমস্ত কাজের জন্য নিতাই আর বিপিন সেখানে রইল। আমি সদাশিব আর গদাইয়ের সঙ্গে শ্মশান থেকে বেরিয়ে গ্রামের দিকে রওনা দিলাম। ওদের জিজ্ঞেস করলাম, ব্যাপারটা কি হয়েছে বলো তো? তোমাদের সকলের চোখ মুখের অবস্থা দেখে ভালো লাগছে না। আবার তোমরা কি কাল সারা রাত জেগেছ? তাছাড়াও কিছু যেন একটা অস্বাভাবিক ব্যাপার হয়েছে বলে মনে হচ্ছে। আপনাকে তো আর মিথ্যে বলবো না, কাল গোটা রাত যে আমাদের কি ভয় ভয় কেটেছে শ্মশানের মধ্যে, কি বলবো। শ্মশানের থেকে বেরিয়ে পালিয়েও আসতে পারছি না। কেন যে এসব হলো তা এখনো বুঝতে পারলাম না। একটা অশুভ ঘটনার আভাস যেন ধীরে ধীরে আমার ষষ্ঠেন্দ্রিয় জানান দিচ্ছে। এটা বুঝতে পেরে আমি মনে মনে প্রমাদ তৈরি হলাম। মনে কেমন যেন একটা কৌতূহল ছিল। এরা 4টি মানুষ কাল সারা রাত একটা মৃতদেহের সঙ্গে ওই শ্মশানে রাত কাটিয়েছে। ব্যাপারটা ঠিক কি হয়েছে? হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। আসলে ওদের বাড়িটা গ্রামের বেশ ভেতরের দিকে। চলতে চলতে গদাই আর সদাশিব মিলে আমায় বলল কাল রাতের ঘটনা। প্রথমে প্রথমে বিপিন ভয় পেয়েছিল। তার যেন মনে হচ্ছিল কে দুটো হাতে তার গলা চেপে ধরেছে। তখন আমাদের কাঁধে থাকা খাটিয়া থেকে ওই মধুর মৃতদেহটাও পড়ে যায় ঠাকুর মশাই। কিন্তু সেসব তুলে নিয়ে আমরা আবার যাত্রা শুরু করি। গ্রামের মধ্যে কখনো কিছু হয়নি। এই গ্রামের পাশ থেকে বেরিয়ে আসার সময় ওই যে পথের কাছে ওইখানেই এমনটা হয়েছিল। তারপরই আমরা কোনো রকমে সেই মরা নিয়ে সোজা এসে শ্মশানে ঢুকে পড়লাম। তখন শ্মশানে একটা মরা ছিল। আমরা ঢুকে দেখি কেউ নেই, মরা প্রায় পুড়েই গেছে। এই চিতাটা তখনও জ্বলছে। মধুর মরাটাকে নিয়ে আমরা একটা গাছের তলায় রাখলাম। বিপিন সেখানে বসেছিল। আমরা 3 জন মিলেই কাঠ কুটো এই সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে চিতা সাজিয়ে ফেললাম। সময় লাগলো অনেকক্ষণ। যখন ফিরে এসেছি দেখি বিপিন কোথাও নেই। আশ্চর্য হয়ে গেলাম। এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ মনে হলো এই গাছের উল্টো দিক থেকে কার যেন কথা ভেসে আসছে। আর তারপরেই তো আশ্চর্য ব্যাপার ঠাকুরমশাই। ওরা অনেক কথাই বলেছিল, তবে এলোমেলো ভাবে। সেসব কথা আমি তোমাদের গুছিয়ে বলছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ব্যাপারটা। গদাই আর সদাশিব যখন গাছের পিছনের দিকে যায় তখন দেখতে পায় বিপিন সেখানে চুপ করে দাঁড়িয়ে আছে। তার মাথাটা সামনের দিকে ঝুঁকে আছে, দুটো হাত ঝুলছে নিচের দিকে। ঠিক ঘরের ভেতরে মধুর দেহটা বাঁশের ডালটা থেকে ফাঁস দিয়ে যেমনভাবে ঝুলে চলেছিল তেমনভাবেই নিতাই মরার সামনে ছিল। তাই এগোতেই বিপিন মুখ তুলে তাকাল। ওদের দিকে তাকিয়ে অদ্ভুত গলায় বিপিন বলল, কেন নিয়ে এসেছিস আমাকে? পোড়াবি না, পোড়াবি না আমাকে? বিপিনের কথা শুনে দুজনেই কিন্তু ভয় পেয়ে গেল। বিপিনের মুখের ভেতর থেকে যেই আওয়াজটা বেরিয়ে আসছে সেটা আসলে তার একার গলার আওয়াজ নয়, যেন তার গলা থেকে একটা পুরুষ আর একটা নারীর একসঙ্গে মিলিত এক অদ্ভুত স্বর তৈরি হয়েছে। নিতাই তাড়াতাড়ি এগিয়ে গিয়ে মৃতদেহটাকে খাটের উপর ভালো করে কাপড়ে ঢেকে দিতে গিয়েছিল। সেটা করতে গিয়েই তার চোখে চলে যায় মধুর হাতের দিকে। মধু হাতের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে রয়েছে একটা দড়ি শেষ প্রান্ত, আর সেই দড়ির শেষে একটা ফাঁস ঝুলছে। আমি প্রথমেই বলেছিলাম না, আমার ভালো লাগছে না। আসার সময় এমন হলো। তাছাড়া তাছাড়া মধু যে এমনভাবে মরিয়েছে সেটাও তো ভালো নয়। ওরে ওরে, তোরা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি এখানে আলোটা নিয়ে আয়। আরে কোথায় গেলি বিপিন? কিরে বিপিন, কোথায় গেলি? নেতাইয়ের ডাক শুনে সদাশিব আর গদাই তাড়াতাড়ি সামনে দিকে এগিয়ে এসে দেখতে পায় যতবারই মধুর দেহটা কাপড় চাপা দেওয়া হোক না কেন, মধুর দেহ থেকে কাপড়টা যেন নিজে থেকেই সরে যাচ্ছে। ঠিক তখনই গাছের উপর থেকে শব্দটা শুনতে পেয়ে নিতাই বলে ওঠে,
কেন বারবার অমন করছিস? হ্যাঁ, কি রে, কে তুই? চলে যা বলছি, চলে যা, চলে যা এখান থেকে। আমাদের আমাদের কাজ শেষ করতে দে। আমাকে পুড়িয়ে দিয়ে তোরা চলে যাবি? কাউকে ছাড়বো না আমি। আমি কিন্তু তোদের ছাড়বো না। চলে যা, তোরা এখান থেকে চলে যা বলছি। এইটুকুই যথেষ্ট ছিল। নিতাই, সদাশিব, গদাই প্রায় অবাক হয়ে গিয়েছিল। এমন সময় ওদের চোখের সামনে গাছের পেছন থেকে বিপিন বাইরে বেরিয়ে আসে। তার চোখ দুটো প্রায় বন্ধ, মুখটা হাঁ করা, দুটো হাত নিচের দিকে ঝুলছে। ঝুলতে থাকা সেই হাত দুটো দিয়ে খাটিয়ার উপরে থাকা মধুর দেহটাকে 5 কোলা করে তুলে ফেলে। ওরা কিছু বুঝে ওঠার আগেই দেহটাকে দিয়ে নদীর দিকে, জঙ্গলের দিকে ছুটে যায়। বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, প্রথমে তো আমরা বুঝতেই পারলাম না ব্যাপারটা কি হলো। তারপরে যখন বুঝলাম তখন হারিকেনগুলো নিভে গেছে। এই অন্ধকারের মধ্যে জঙ্গলের ভেতর দিকে যাব কি করে? তারপরে এমন একটা ব্যাপার ঘটেছে। কিন্তু নিতাই খুব সাহসী। সে বলল, তোদের যেতে হবে না, তোরা এখানেই থাক। দে দে, আলোটা আমায় দে, আমি গিয়ে দেখে আসি বিপিনের আসলে কি হলো। দে দে আলোটা, দে দে। এরপর নিতাই আলো হাতে বিপিনের নাম ধরে ডাকতে ডাকতে জঙ্গলের ভেতর দিকে চলে যায়। অনেকক্ষণ ঘোরাঘুরি করেও কিন্তু বিপিন কিংবা মধুর মৃতদেহর কোনো হদিশ পাওয়া গেল না। মাঝে মাঝে জঙ্গলের ভেতরে কারা যেন হেসে উঠছে। শব্দ শুনলেও তাদের কিন্তু দেখা যাচ্ছে না। এর মধ্যে একসময় নামে ঝমঝমিয়ে বৃষ্টি। তার মানে তোমরা বেশ ভালোই ভয় পেয়েছিলে, কিন্তু বিপিন মধুর দেহটাকে এমনভাবে নিয়ে চলে যাবে কেন? আমাদের মনে হয় কোনো কাণ্ড হয়েছিল। এই বিপিনের সঙ্গে মধুর মাঝে মাঝেই ঝগড়াঝাটি হতো। কাল সকালেও ঝগড়াঝাটি হয়েছিল। এই দুপুরেও চিৎকার চেঁচামেচি আমরা শুনতে পেয়েছি। আর তারপরে সন্ধেবেলা এই বিপিন হঠাৎ গিয়ে আমাদের এমন খবর দিল। আমার তো মনে হয় এই বিপিনের উপরে এই রাগ করেই কোনো কারণে। অপঘাতে মৃত্যু। এমন মৃত্যুতে ভয় কিন্তু বেশ ভালোই থাকে। তোমরা সবাই বাড়ি ফিরে চলো। বিপিন আর নিতাই বাড়িতে ফিরুক, তারপর সব বোঝা যাবে। এখন এসব কিছু বোঝা সম্ভব নয়। আচ্ছা, তারপরে কি হয়েছিল? তারপর বিপিনকে এই নিতাই অনেকক্ষণ ধরে খুঁজে বেড়ায়, কিন্তু কিছুতেই খুঁজে পায় না। এক সময় নিতাই চলে আসতে যাবে, এমন সময় দেখতে পায় এই পথের এক পাশে বিপিন দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারের মধ্যে ভালো করে কোনো কিছু বোঝা যায় না। তাকে দেখতে পেয়ে নিতাইয়ের ধরে যেন প্রাণ এলো। তাড়াতাড়ি এগিয়ে এসে বিপিনকে ধরে একটা ঝাঁকুনি দিতেই বিপিনের শরীরটা যেন কেমন কেঁপে উঠল। বোকার মতো ফ্যালফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে বিপিন বলল, কি কি হলো বলতো নিতাই? আমি এখানে কি করছি, আর বাকিরা কোথায় গেল? আরে আরে কি যে কাণ্ড হয়েছে তা তোকে বলে বোঝাতে পারবো না। তুই তুই আয় 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 আয়, তাড়াতাড়ি চল দেখি, তাড়াতাড়ি চল। ওরা ওখানে একা একা রয়েছে, তাড়াতাড়ি আমাদেরকে ফিরতে হবে এখান থেকে। কিন্তু কিন্তু মধুর মৃতদেহটা কোথায় গেল? হ্যাঁ, নিতাইয়ের প্রশ্ন শুনে বিপিন অবাক হয়ে যায়। মৃতদেহের কথা সে কিছুতেই মনে করতে পারে না। দুজনে মিলে জঙ্গল থেকে বেরিয়ে যখন ফিরে আসে, তখন দেখা যায় গাছের তলায় সদাশিব আর গদাই চুপ করে দাঁড়িয়ে রয়েছে। তাদের সামনে মাটির উপরে ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ভিজছে মৃতদেহটা। আরে তোরা তো আমাদের ছেড়ে চলে গেলি, এদিকে যে কি হয়েছে তোদের কি বলে বোঝাবো? আমাদের ভয় করছে রে। এখান থেকে চল ভাই, এমন বৃষ্টির মধ্যে মরা পড়বো কি করে? গদাই মিথ্যা কথা বলেনি। ওরা চলে যাওয়ার পরে গদাই আর সদাশিব সেইখানে দাঁড়িয়েছিল। গাছতলার কাছে দাঁড়িয়ে রয়েছে। আকাশে কালো মেঘ, চাঁদের আলোটাও একটু কমে এসেছে। একটা হ্যারিকেন কাছে ছিল বটে, কিন্তু সেই আলোতে শ্মশানের মধ্যের অন্ধকার দূর করা যায় না। হঠাৎ একটা খসখস মতো শব্দ শুনে সদাশিব চারপাশে তাকিয়ে দেখল কোথাও কিছু নেই। তারপরেই সদাশিবের মনে হয়
তার ঘাড়ের কাছে কি যেন একটা এসে পড়েছে। এই দেখ গদাই, এই আমার ভয় দেখাবার চেষ্টা করিস না। নিশ্চয়ই ঘাড়ের কাছে তুই হাত দিয়েছিস, তাই না? আরে আমি তোর ঘাড়ে হাত দেবো কেন? এমনিতেই আমি নিজে এত ভয় পেয়ে রয়েছি, তার মধ্যে তোর ঘাড়ে হাত দিয়ে ভয় দেখাতে যাবো কেন? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কিন্তু তাহলে আমার ঘাড়ে হাত দিয়েছে কে? কথাটা বলতে বলতে সদাশিব মুখ তুলে তাকায়, আর তখনই দেখতে পায় ঘাড়ের হাত নয়, তার ঘাড়ে যেটা এসে ঠেকেছে সেটা হলো একটা পা। একটা মৃতদেহ গাছের উপর থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। দুলতে থাকা পাটা মাঝে মাঝে ঘাড়ের কাছে এসে লাগছে। সেটা ভীষণ ঠান্ডা এবং ভীষণ শক্ত। প্রচণ্ড ভয় পেয়ে সদাশিব ছিটকে যায় গাছের তলা থেকে। ঠিক তখনই ঝমঝমিয়ে বৃষ্টির সাথে কে যেন খিলখিল করে হেসে ওঠে। সদাশিব আর গদাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। তার আগেই মরাটা যেন উপর থেকে ধপ করে নিচে পড়ে যায়। আমার কিন্তু একদমই কোনো কিছু ভালো লাগছে না, আমার ভীষণ ভয় করছে। সদাশিব, কেন যে এখানে এলাম, কেন কেন যে এখানে এসে আটকে গেলাম? রাতের বেলা এখন যদি কিছু হয়ে যায়। সদাশিব পড়ে থাকা মরাটার দিকেই তাকিয়েছিল। এতক্ষণে অন্ধকারে তাকে দেখতে পাওয়া যায়। বৃষ্টি বাড়তেই একবার বিদ্যুৎ চমকে উঠল। ওদের হ্যারিকেনটা ওরা অতি কষ্টে বাঁচিয়ে রেখেছিল বৃষ্টির ছাঁট থেকে। অল্প অল্প বৃষ্টি পড়ছে। বিদ্যুৎ চমকে মধুর মরা মুখের দিকে তাকাতেই ওরা চমকে উঠল। এটা কি হলো? এ মধুর মরাটা তো এখানে। এতক্ষণ ধরে যেটা আমরা খুঁজে চলেছি সেটা তো এখানে পড়ে আছে। তাহলে বিপিন আর নিতাই কোথায় গেল? সমস্ত কথা শুনে নিতাই আর বিপিন আশ্চর্য হয়ে গেল। মরাটা তখন সামনের খাটিয়ার উপরে শোয়ানো আছে, যেন কিছুই হয়নি। এমনভাবে চুপ করে শুয়ে আছে। কাপড়টা অল্প অল্প ভিজতে শুরু করেছে। ওরা আর দেরি করলো না। আকাশের অবস্থা আরও খারাপ হওয়ার আগেই মৃতদেহটাকে চিতায় তুলবে বলে ঠিক করলো বটে। তবে সেই মুহূর্তেই ঝমঝম করে আরও জোরে নেমে এলো বৃষ্টি। আমি তো সদাশিব আর গদাইয়ের সাথে বিপিনের বাড়িতে এসে পৌঁছালাম। একটু পরেই ওরাও চলে এলো। ওরা আসার আগেই আমি গল্পের বাকিটুকু শুনে ফেলেছিলাম। দাবার একপাশে বসে রয়েছি, ওরাও বসেছে। দুজনেই হেলান দিয়েছে। কাল সন্ধ্যাবেলা থেকে ওদের এমন দুরবস্থা চলছে। সদাশিব বলল, অনেক চেষ্টা করেছিলাম ঠাকুর মশাই, কিন্তু কিছুতেই রাতের বেলা ওই মৃতদেহতে আগুন দিতে পারিনি। কখনো দেহ খুঁজে পাওয়া যায় না, কখনো চিতা ভেঙে পড়ে যায়, কখনো আবার ঝমঝম করে বৃষ্টি নেমে দেহটাকে ভিজিয়ে দেয়। এই যতই রাত বাড়তে লাগলো ততই যেন মনে হতে লাগলো আশেপাশে কারা যেন আমাদেরকে দেখছে। একসময় নিতাই বলল, এই মরার দোষ লেগেছে, এখন এটাকে পোড়ানো যাবে না। আপাতত আপাতত ভালো করে এটাকে ধরে চুপ করে বসে থাকি। হ্যাঁ, কাল সকালে রোদ উঠলে মরাটাকে ঠিক সময় করে পুড়িয়ে দেব। এখন এখন আমরা ওটাকে ভালো করে ধরে চুপ করে বসে থাকি, কেমন? সব কিছু ঠিকই ছিল, তেমনটাই হলো। কিন্তু কিন্তু তার মাঝে বিপিনের মধ্যে আবার সেই অদ্ভুত ব্যাপারটা লক্ষ্য করা গেল। ওরা কথাগুলো বলছে এমন সময় বাড়ির সামনের গেটের দিক থেকে বিপিন আর নিতাই এসে ঢুকলো। গ্রামের কিছু লোকজন কৌতূহলী হয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলছে। কিছু কিছু লোক উঠোনের কাছেও এসেছে। আমি কিন্তু অপেক্ষায় রইলাম, কখন সব মিটলে বিপিনের কাছে কথা বলবো। ধীরে ধীরে সবাই চলে গেল। বিভিন্ন হাত মুখ ধুয়ে ঘর থেকে মুড়ি চিড়ে নিয়ে সামান্য খাওয়া দাওয়া করল। আমি চলে যাব ভেবেছিলাম, কিন্তু কৌতূহল আমায় আটকে রেখেছিল। পরে বিপিনও আমায় থাকতে বলল। দুপুর হয়ে গেছে, তাই বিপিন রান্না চাপিয়ে দিল। আলু সেদ্ধ আর ভাত। এমনিতেও তার এখন অসহজ সময় চলছে। যদিও আমার খাবার নিতাইয়ের বাড়ি থেকে আসবে বলে স্থির হয়েছিল। এমন যখন অবস্থা, তাই দুপুরের দিকে আমি বিপিনকে সরাসরি বললাম, বিপিন, আমার কথা ভালো করে শোনো। দেখো, আমার মনে হয় তোমার কয়েকটা দিন একটু সাবধানে থাকা দরকার, বুঝলে?
এমন খারাপ কিছু একটা তোমার আশেপাশে রয়েছে যেটা তোমায় বিপদে ফেলবে। এই কথা শোনার পর বিপিন আমার দিকে ফ্যাকাশে চোখে তাকালো। তার চোখের কোণে জল চিকচিক করছে। সে মুখে কিছু বলল না বটে, তবে তার চোখের কথাতেই বোঝা যাচ্ছিল সব কিছু। তাকে বললাম, তুমি চাইলে আমি এই কটা দিন এখানেই থাকতে পারি। আমি থাকতে তোমার কোনো সমস্যা হবে না। তবে আমার কেন জানি মনে হচ্ছে অন্তত দিন সাতেক না কাটা পর্যন্ত তোমার পক্ষে কিন্তু একা একা থাকাটা সহজ ব্যাপার নয়। বিপিনের সঙ্গেই আমি রইলাম। আর সেদিন সকালে ঠিক কি কি হয়েছিল সেসব কথা জিজ্ঞাসা করতে বিপিন আমায় এক এক করে সমস্ত কথাই খুলে বলল। সেদিন বিপিনের সঙ্গে মধুর কোনো একটা ব্যাপারে ঝগড়াঝাটি হয়ে গেছিল। অনেক চিৎকার চেঁচামেচি হয়। মধু এমনিতে সহজেই রেগে যাওয়া মানুষ। রেগে গেলে সে চিৎকার চেঁচামেচি করে ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এইভাবেই চলছিল সব কিছুই। কিন্তু বিপিনের বোধহয় সেদিন কোনো কাজে যাওয়ার ছিল। সে মধুকে আর চুপ করাতে না পেরে তাকে একটা থাপ্পড় বসিয়ে দেয়। শুধু শুধু চিৎকার করিস না, চুপ করে থাক বলছি। আমার এখন একটা কাজ করতে হবে, অনেক কাজ বাকি আছে। তোর সঙ্গে ঝগড়া করবো তো কাজ করবো কখন? হ্যাঁ, তখনকার মতো মধু চুপ করে গেলেও বিপিন কিন্তু গুনাহ করেও বুঝতে পারেনি মধু এমন একটা কাজ করতে পারে। বাইরের সমস্ত কাজ সেরে সন্ধ্যের অন্ধকার নামতে নামতে বিপিন যখন বাড়িতে ফিরে আসে, সে দেখতে পায় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। দরজা খোল মধু। মধু, কি হলো? দরজা খোল। মধু কিন্তু দরজা খোলে না। বিপিন অনেকক্ষণ টাকাটাকি করার পরেও যখন দরজা খুলল না, তখন সে গায়ের জোরে ধাক্কা মেরে পলকা দরজা ভেঙে ফেলে ভেতরে ঢুকতেই দেখতে পায় ঘরের ভেতরটা অন্ধকার। সন্ধ্যা হয়ে গেলেও ঘরের ভেতরে কেউ আলো জ্বালায়নি। সে তাড়াতাড়ি সামনের দিকে এগোতে যেতেই কপালের কাছে কিছু না একটা ঠেকে। বিরক্তির সঙ্গে সেটাকে একটা হাত দিয়ে সরিয়ে দিতেই বুঝতে পারে ওটা অন্য কিছু নয়, দুটো পা। অন্ধকারের মধ্যে মাটির উপরে কপালের কাছাকাছি ঝুলতে থাকা দুটো পায়ে যদি কেউ হাত দিয়ে বুঝতে পারে, তাহলে সেই মুহূর্তে তার কি অবস্থা হতে পারে একবার ভেবে দেখো। বিপিন ধীর পায়ে ঘরে এসে হ্যারিকেনটা জ্বালায়। তারপর ঘরটা আলোকিত হলে দেখতে পায় মধু গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। তার মুখটা প্রায় ফ্যাকাশে হয়ে আসতে শুরু করেছে। সকালে যখন বিপিন ঘর থেকে বেরিয়ে গিয়েছিল তখনই কাজটা করেছে মধু। আর ঠিক তখনই বিপিনের মনে হলো চাপা ফ্যাসফ্যাসে গলায় কে যেন বলছে, আবার কেন এসেছিস? কেন এসেছিস এখানে? চলে যা বলছি, চলে যা এখান থেকে। আশ্চর্য, কি কথা বলছো? ঘরে তো আমি ছাড়া আর কেউ নেই। আমি এখনই সবাইকে খবর দিই। কথাটা ভাবতে ভাবতেই বিপিন দৌড়ে যায় দরজা থেকে। আর ঠিক তখনই দড়াম শব্দ করে দরজাটা বন্ধ হয়ে যায়। পাগলের মতো দরজার উপর ধাক্কা দিতে থাকে আর চিৎকার করতে থাকে সাহায্যের জন্য। কিন্তু ঘরের ভেতরে তারই বউ মধুর গলার আওয়াজের মতো একটা গলার আওয়াজ শোনা যেতে থাকে বারবার। বিপিনের হঠাৎ মনে হয় কোথাও কোনো শব্দ নেই, শুধুমাত্র দেহটা ঝুলতে ঝুলতে যেন খানিকটা নিচের দিকে নেমে এসেছে। বিশ্বাস করুন ঠাকুরমশাই, সেই সময়টায় আমি এত ভয় পেয়েছিলাম কি বলবো। চোখের সামনে দেখতে পাচ্ছি হ্যারিকেনের আলোতে দড়ির ফাঁসে ঝুলতে থাকা মধুর দেহটা একটু একটু করে নিচে নেমে আসছে। তার দুটো পা মাটির কাছে এসে ঠেকছে। সেই হাঁটু মুড়ে মাটির উপরে বসে পড়ল। অথচ অথচ গলার দড়িটা তখনও উপরে বাঁশের সাথে ঝুলে রয়েছে। আমি কি করব কিছু বুঝতে পারছিলাম না। ঘরের দরজা কখন যেন খুলে গিয়েছে, আর বাইরে থেকে আমার চিৎকার শুনে বোধহয় কারা যেন ঘরের ভিতরে ঢুকে পড়েছে। শুধু ওখানে কেন, যাবার সময়ও নাকি তুমি এমন কিছু ব্যাপার দেখেছো? তোমার গলা টিপে ধরেছিল কিছু একটা। তোমার গলাটা দেখি একবার। দিনের আলোতে বিপিনের গলার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। কই, কাল রাতে দেখতে পাওয়া সেই লাল ক্ষত চিহ্নটা তো আর নেই। যেন লাল সেই দড়ির ফাঁসের চিহ্নটা কেউ সযত্নে বিপিনের গলা থেকে মুছে দিয়েছে। সে বলল,
আমার মতো এই জন্মের মতো আমাকে ছেড়ে চলে গিয়েছে ঠাকুর মশাই। কিন্তু বিশ্বাস করুন আমি এমন কিছুই করতে চাইনি যাতে ওর এমন পরিণতি হোক। শুধু 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 রাগের মধ্যে কেন যে সে এমন একটা কাজ করে ফেললো। বিপিন মাথা নিচু করে বসে রইল। বুঝতে পারছিলাম তার চোখে জল নেই বটে, কিন্তু মনের ভেতরে বড় দুঃখ জমা হয়েছে, সেটা বোঝাতে পারছে না। আমি আর কিছু বললাম না। সেদিনটা বিপিনের সঙ্গে রইলাম। তবে আসল ঘটনা ঘটলো কিন্তু সেদিন রাতের দিকে। এতক্ষণে একটানা কথা বলে তারানাথ চুপ করতেই কিশোরী বলে উঠল, তার মানে আপনি বলতে চাইছেন ওই মধুর মৃতদেহ বারবার বিপিনকে বিরক্ত করছিল, এমনকি বাকিদেরও? এর মধ্যে আবার রাতের বেলা হারিয়ে যাওয়া মৃতদেহ খুঁজে পাওয়ার মতো ব্যাপার তো চারটিখানি ব্যাপার নয়। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? মৃতদেহ তো তখন পোড়ানো হয়ে গেছে। আপনি বলেছিলেন মৃতদেহের আশেপাশে তার আত্মা থাকে, কিন্তু পোড়ানো হয়ে গেলে তারপর তার মুক্তি ঘটে। আগে গল্পটা শেষ করি, তারপর সবকিছু বুঝতে পারবে। কি যেন বলছিলাম, ও হ্যাঁ, মনে পড়েছে। সন্ধ্যার পর নিতাই, সদাশিব, গদাই সবাই এলো। আমার জন্য খাবারও এনেছিল। অল্প কিছু খাওয়া দাওয়া সেরে নিয়ে যখন সবাই মিলে দাওয়ার কাছে বসলাম, তখন বাইরে অন্ধকার নামতে শুরু করেছে। নিতাই বলল, তার মানে আর চিন্তা নেই, তাই তো ঠাকুরমশাই? যাক, মৃতদেহ যখন পোড়ানো হয়ে গেছে তখন আবার চিন্তা কিসের? ভুল করছো তোমরা। চিন্তা অবশ্যই আছে। দেহ পোড়ানো হয়ে গেলেই কিন্তু কোনো আত্মা নির্দিষ্ট কোনো স্থান থেকে পুরোপুরি সে জায়গা ছেড়ে চলে যায় না। আসলে যা ক্ষতি হচ্ছে তা তো হচ্ছে দেহের। আত্মার তো কোনো সমস্যা নেই। সে বায়বীয়, যে কারোর মধ্যে যে কোনো সময় প্রবেশ করতে পারে। তবে সময় সুযোগ সবকিছু বুঝে তারপরে সে যায়। তাই মৃতদেহ পোড়ানো হয়ে গেলেও মধুর আত্মা যে বিপিনের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কোনো কারণে, সেটা বেশ ভালোই বুঝতে পারছিল। কথায় কথায় বিপিন বলল, ঠাকুরমশাই এসে পড়ে কিন্তু একটা ব্যাপার ভালো হয়েছে। আমরা কিন্তু আর খুব একটা ভয় পাইনি। ভাগ্যি সকাল সকাল ঠাকুরমশাইয়ের দেখা পেয়ে গেছি। মৃতদেহটা আজই পোড়ানো শেষ হয়েছে। এখন আমি ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু ভালোই হলে মিটে যাক, তাহলেই হবে। কিন্তু এমনটা তো সহজে হবে না বিপিন। সম্প্রতি তোমার কপালে কিন্তু বেশ কিছু জিনিস লেখা আছে। কোনো বিপদের মধ্যে পড়ে তুমি সেখান থেকে উদ্ধার পেলেও বিপদ কিন্তু পুরোপুরি কেটে যায়নি। আমার কথায় ওরা সকলেই মুখ তুলে সে সময় আমার দিকে তাকাল। আমার যা মনে হচ্ছিল আমি সে কথাই খুলে বললাম। বিপিনের বিপদ আছে, বিশেষ করে আজ রাতটা তার জন্য বেশ খারাপ। আমার কথা কিন্তু সকলেই ওরা মন দিয়ে শুনল। শেষে সদাশিব বলল, আপনি তাহলে এখানেই থাকুন না ঠাকুর মশাই, বিপিনের কাছে। আপনি থাকলে বিপিনও মনে মনে সাহস পাবে। তাছাড়া আমরা তো আর সবসময় এখানে থাকতে পারি না। বাড়ি ঘর রয়েছে, সংসার রয়েছে। আপনি থাকলে মনে ভরসা পাওয়া যায়। আমাদের গল্পগুজব বেশিক্ষণ চলল না। অন্ধকার হওয়ার পরপরই ওরা উসখুস করতে শুরু করলো। তিনজনে চলে গেল। আমি আর বিপিনও আর দাওয়ার কাছে না বসে ঘরে গিয়ে বসলাম। ততক্ষণে বাইরে মৃদুবন্ধ বাতাস বইতে শুরু করেছে। রাতের বেলা আমি আর বিপিন শুয়েছি। আমি বিছানার উপরে, বিপিন নিচে একটা চাতাই পেতে শুয়েছে। অনেক রাতের দিকে হঠাৎ অদ্ভুত কুয়ানির মতো শব্দ শুনতে পেয়ে আমার ঘুমটা ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে বসতে বসতেই বুঝতে পারলাম মাথার কাছে যে হ্যারিকেনটা জ্বলছিল সেটা কে যেন নিভিয়ে দিয়েছে। একটানা গোয়ানির শব্দটা আমি আবার শুনতে পেলাম। বিছানা থেকে উঠে নিচের দিকে নামতে যাব এমন সময় মনে হলো ঘরের মেঝের উপরে যেন কিছু একটা ছটফট করে চলেছে। আমি তাড়াতাড়ি অন্ধকার দিকে দেখালাম, আর তারপরেই মনে হলো বিপিন যেখানে শুয়েছিল সেইখানে অন্ধকারে কি যেন একটা দাঁড়িয়ে আছে। আর তারপরেই শুনতে পেলাম বিপিনের চাপা ফ্যাসফ্যাসে গলা, আমার ছেড়ে দে, ছেড়ে দে আমায়। আমি কিছু করিনি। আমি তোর কোনো ক্ষতি করিনি। আমি তো তোকে বলিনি গলায়
ফাঁসি দিয়ে লাগিয়ে মরে যা। তোর জন্যই মরেছি আমি। কত কষ্ট হয়েছে জানিস? কত কত কষ্ট পেয়েছি আমি। গলায় ফাঁস দেওয়ার পরে বারবার মনে হচ্ছিল ওখান থেকে নেমে যাই, কিন্তু কিন্তু কিছুতেই পারছিলাম না। ঠাকুরমশাই, ঠাকুরমশাই আমাকে বাঁচান। আমি দুজনের কথাই শুনতে পাচ্ছি, কিন্তু ওই ঘরের মধ্যে যে এসেছি, অর্থাৎ মধুর প্রেতাত্মা, সে বোধহয় এই ব্যাপারটা বুঝতে পারেনি। সে খিলখিল করে হেসে উঠে বলল, তোর ঠাকুর মশাই ওপরে ঘুমিয়ে রয়েছে। কাল রাতেই তোদের সব কটাকে শ্মশানের মধ্যেই শেষ করে ফেলতাম, কিন্তু কিন্তু কি যে হলো, কিছুই করতে পারলাম না। এখন তোকে মারবো প্রথমে, আর তারপর যারা যারা আমাকে শ্মশানে নিয়ে গিয়ে পোড়াতে চেয়েছিল তাদের তাদের সব কটাকে মারবো। সেই অদ্ভুত গলায় বলা কথাগুলো শুনতে শুনতে মনে পড়ে গেল সদাশিব আর গদাইয়ের বলা কথাগুলো। ওরাও বলেছিল মধুর মৃত্যুর পেছনে বিপিন অনিচ্ছাকৃতভাবে হলেও দায়ী। তার জন্যই কি মধু ফিরে এসে বিপিনের উপরে প্রতিশোধ নিচ্ছে? আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। তাড়াতাড়ি করে মাথার কাছে টেবিলের উপরে থাকা হ্যারিকেনটাকে জ্বালিয়ে ফেললাম। তারপর সেই অল্প আলোতে ঘরের ভেতরে তাকাতেই যে দৃশ্য দেখতে পেলাম, তাতে তাতে আমিও পর্যন্ত চমকে উঠলাম। বিপিন মাটির উপরে শুয়ে রয়েছে। তার মাথাটা পিছনের দিকে টেনে ধরে গলার মধ্যে কেউ একটা দড়ি পরিয়ে দিয়েছে। বিপিন দুটো হাতে যেন বাতাসে কিছু একটা ধরার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তার মুখ থেকে বেরিয়ে আসা কথাগুলো এবার কমে এসেছে। আমি হ্যারিকেন জ্বালিয়েছিলাম বলেই বোধহয় বিপিন এবং তার পিছনে দাঁড়িয়ে থাকা সেই ভয়ঙ্কর মূর্তি আমার দিকে ঘুরে তাকালো। প্রায় চিৎকার করে সে বলে উঠল, আলো নিভিয়ে ফেল বলছি, নইলে নইলে তোকেও ছাড়বো না। আমার মাথার ভেতরটা যেন সঙ্গে সঙ্গে একটা ধাক্কা দিয়ে উঠল। ওই সামান্য প্রেতাত্মা আমায় হুমকি দিচ্ছে। সঙ্গে সঙ্গে আমি বললাম, মধু, বিপিনকে ছেড়ে দে, বিপিনকে ছেড়ে দে, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। মধু আমার দিকে মুখ তুলে তাকালো। তার ঘাড়টা একপাশে হেলে রয়েছে, মুখের দাঁতগুলো মাঝখান থেকে রক্তে ভেজা, জিভটা একপাশে ঝুলে যেন লকলক করছে। তার চোখ দুটো সাদা মনহীন চোখ আমার দিকে তাকিয়ে রয়েছে। মাথার চুলগুলো মাটির কাছ পর্যন্ত কখন যেন হেলে নেমে এসেছে। আমি সেদিকে তাকিয়ে রয়েছি। বিপিনের গলার উপর দড়িটা একটু একটু করে শক্ত হয়ে চেপে বসেছে। সেই মুহূর্তে কি মনে হতেই আমি তাড়াতাড়ি নিচে নেমে গেলাম ঝট করে। আমায় নামতে দেখে মধু আর বিপিন দুজনেই বোধহয় চমকে উঠেছিল। ওদের কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়েই হ্যারিকেনের কাঁচের ঢাকনাটা খুলে দিয়ে হ্যারিকেনের আগুনটাকে দ্রুত নিয়ে গেলাম মধুর কাছে। সঙ্গে সঙ্গে সে বিপিনকে ছেড়ে দিয়ে ঘরের একপাশে অন্ধকারের দিকে ছুটে গেল। চিৎকার করে বলল, খবরদার বলছি, আলো সরিয়ে নিয়ে যা আমার কাছ থেকে। আলো আলো আমার কাছে আনবি না আমার কাছে, না হলে কিন্তু। আমি কিন্তু আলোটা আরো কাছে নিয়ে গেলাম। একসময় ঘরের ভেতর থেকে একটা হাওয়ার মতো কিছু প্রচন্ড ধাক্কায় বাইরের দিকে বেরিয়ে গেল। এগিয়ে এসে দেখি বিপিনের গলায় সেই দড়িটা সত্যি চেপে বসেছে। তাড়াতাড়ি সেটা খুলে ফেললাম। বিপিনের গলার উপরে দাগ বসে গিয়েছে। কোনো রকমে তাকে মাটিতে শুইয়ে দিয়ে জল দিয়ে বাতাস করতে লাগলাম। একটু সুস্থ হতে বিপিন উঠে পড়ল। তারপরে বলল, ঠাকুরমশাই, আপনি না থাকলে যে আমার কি হতো। আমাকে আমাকে মধু মেরেই ফেলতো। আমায় বাঁচান ঠাকুরমশাই, বিশ্বাস করুন আমি কোনো কিছু করিনি, শুধু শুধু ঝগড়া হয়েছিল আমাদের ওইটুকুই। দেখো বিপিন, মধু তোমাকে আবার মারার চেষ্টা করবে, অন্তত মধুর অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ না হওয়া পর্যন্ত। সে বারবার তোমার কাছে আসবে, কিন্তু সবসময় তো তাকে এইভাবে আটকানো আমার পক্ষে সম্ভব নয়। আমি বা কতদিন এখানে থাকবো? কাল তোমার বাড়িতে একটা পুজো করতে হবে। কাল সে পুজো করে তোমার এবং তোমার সঙ্গে সেদিন যারা ছিল তাদের সবাইকে একটি করে তাবিজ পরিয়ে দিতে হবে। তাহলে মধু আর তোমাদের কাছে আসতে পারবে না। নাও, এবার ঘুমিয়ে পড়ো। সেদিন রাতেই মধু আমার কাছে এসেছিল, যেন ফিসফিস করে অনেক কথা বলেছিল। তার মধ্যে সব কথা বুঝতে পারিনি বটে, তবে কয়েকটা কথা বুঝতে পেরেছিলাম। এ কথা তোমাদের পরে বলবো।
তার মানে মধুর হাত থেকে ওদের বাঁচাবার জন্য আপনি 4টে তাবিজ তৈরি করে দিয়েছিলেন, আর সেই 4টে তাবিজে ওরা সবাই বেঁচে গিয়েছিল। এখনো তো আসল ব্যাপারটা তোমরা শোনোনি। পরদিন পুজো করার জন্য সমস্ত জিনিসপত্রের ব্যবস্থা করে দিতে বললাম। সমস্ত জিনিসের জোগাড় হয়ে গেল। তারপর বাড়ির উঠোনের একটা পরিষ্কার জায়গাতে বিকেল নাগাদ পুজো শুরু করলাম। পুজো শুরু করতেই কিন্তু আকাশ কালো হয়ে আসতে শুরু করলো। প্রচণ্ড হাওয়াতে যজ্ঞের আগুন টিকিয়ে রাখাই মুশকিল। অনেক কষ্ট করে যজ্ঞ এগিয়ে নিয়ে চললাম, কিন্তু আহুতি আর কিছুতেই দিতে পারছি না। বারবার বাধা পড়ছে। কখনো হুড়মুড় করে ধুলোবালি এসে পড়ে যজ্ঞের আগুনের মধ্যে, কখনো মন্ত্র উচ্চারণ করতে করতে মুখের ভেতরে ধুলোবালি এসে ঢুকে পড়ে। সেজন্য বিপদের উপর আর এক বিপদ। ওরা 4 জনেই আমার পাশাপাশিই ছিল। 4 জন নানা রকমভাবে নাস্তা নাবুদ হতে শুরু করলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। আকাশে মেঘের জন্যই হোক কিংবা অন্য কারণেই হোক, তাড়াতাড়ি অন্ধকার নামতে হ্যারিকেন জ্বালিয়ে আমরা বসলাম। তখন আবার নতুন করে কাজ শুরু করেছি। এক মনে কাজ করে চলেছি, হঠাৎ বিপিন কেমন যেন করে উঠল। আমি তার দিকে তাকালাম। কাজ করছি, চোখের ইশারায় সদাশিব নিতাই গদাইকে থাকতে বললাম। কোনো কিছুর জন্য বিপিনের মাথা নেমে এসেছে নিচের দিকটায়। 2 হাত আগের মতোই ঝুলে গেছে। বিপিনের মুখটা আর ভালো করে দেখা যায় না। যজ্ঞে আহুতি দিয়ে বিশেষ কিছু জিনিস তাবিজে ভরে তারপর তা শুদ্ধ করে দিতে হবে। আহুতি শেষ করেছি, তাবিজ তুলতে যাব এমন সময় বিপিনের গলা থেকে ভেসে এলো সেই আগের মতো বীভৎস গলাটা। যেন বিপিনের গলার সঙ্গে মধুর গলার স্বর মিশিয়ে গিয়ে আমরা শুনতে পাচ্ছি। সে বলল, তোকে বারণ করেছিলাম এমন কাজ করিস না। ওকে আমি নিয়ে যাব, ওকে আটকাস না, ওর জন্যই আমাকে মরতে হয়েছে। কিন্তু বিপিন যে বলেছে সেদিন ঝগড়ার পর তুই নিজেই আত্মহত্যা করেছিলি, তাহলে বিপিন তোকে মারল কি করে? আমি নিজে নিজে মরিনি আমি। বিপিন আমায় মেরেছে। প্রথমে গলায় ফাঁস লাগিয়ে মেরেছে, আর তারপরে আমাকে ঝুলিয়ে দিয়েছে ওইখানে। তারপর নিজে ইচ্ছে করে চলে গেছিল বাইরে। কিন্তু কিন্তু বিপিন যে বলেছিল দরজা ভেতর থেকে বন্ধ ছিল, আর তুই নিজে আত্মহত্যা করেছিস। দরজা তো বিপিন নিজেই ভেঙেছিল। আমি মরতে পারি না, আমি মরতে চাইনি। বিপিন আমায় মেরেছে, আমি মিথ্যে বলছি না। হঠাৎ করে বিপিনের মাথাটা উপরের দিকে উঠে গেল। তার চোখের সেই সাদা মণি বদলে স্বাভাবিক হয়ে গেল। হঠাৎ করেই মনে হলো বিপিন তার পেছনের দিকে কাউকে দেখতে পেয়ে চমকে উঠেছে। এমন সময় চিৎকার করে উঠে বলল, ঠাকুরমশাই, ওই দেখুন মধু আবার এসেছে। ও আমাকে মারতে চায়, আমাকে বাঁচান। সত্যি করে বলতো বিপিন, তুই সেদিন দরজা ভেঙে ঘরে ঢুকেছিলি? দরজার ভেতরের দিকের ছিটকিনিটা যেভাবে ভাঙা ছিল, তাতে কিন্তু বাইরে থেকে ধাক্কা দিয়ে ভেঙেছিস এমনটা আমার মনে হলেও আমি ঠিক ভরসা করিনি। তবে একবার যেন মনে হয়েছিল ভেতর থেকে কেউ যেন কিছু দিয়ে খুলে চার দিয়ে তুলে নিয়েছে। কি তাই না? বিপিনের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমরা 4 জনেই তার দিকে তাকিয়ে রয়েছি। বিপিনের পেছনে দাঁড়িয়ে থাকা সেই অন্ধকার ছায়াটা কিন্তু এখনো কিছু বলছে না। তার দিক থেকে কুমড়ে কুমড়ে ভেসে আসার কান্নার মতো শোনা যাচ্ছে। এবারে আমি বললাম, স্বীকার করো বিপিন, তোমার ভালোর জন্যই যজ্ঞ করা হচ্ছে। বারবার এই যজ্ঞে এত বাধা পড়ছে, এর একটাই কারণ, তুমি এমন কিছু করেছো যা সঠিক নয়। তার জন্য মধুকে আমি কাল চেষ্টা করেও আটকাতে পারিনি। সত্যি কথা না বললে তোমায় আমরা বাঁচাতে পারবো না। বিপিন 2-1 বার গাঁইগুঁই করেছিল, কিন্তু শেষে আর পারল না, ভেঙে পড়ল। 2 হাত মুখের ওপর চেপে রেখে প্রায় কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমি মেরেছিলাম মধুকে। আমি আর সেদিন নিজেকে সামলাতে পারিনি। সকাল থেকে এমনভাবে মধু আমার সঙ্গে ঝগড়া করছিল, বারবার আমার মাথা গরম হয়ে আসছিল।
তাই কি করব বুঝতে না পেরে হঠাৎ করে রান্না করে বসে থাকা অবস্থায় ওর গলায় ফাঁস লাগিয়ে টেনে দিলাম। তখন বুঝতে পারিনি যে হঠাৎ করে মধু মারা যাবে। যখন বুঝতে পেরেছিলাম ততক্ষণে সব শেষ হয়ে গেছে। কত চেষ্টা করেছিলাম নিজেকে বাঁচাবার, কিন্তু পারিনি। রান্নাঘরে বসে থাকার সময় হঠাৎ করেই গলায় ফাঁসটা লাগে। আমি চিৎকার পর্যন্ত করতে পারিনি। বড় কষ্ট হয়েছিল, বড় কষ্ট। একটু নিঃশ্বাসের জন্য বুকটা কেমন যেন করছিল। বিপিন প্রায় পাগলের মতো চিৎকার করে উঠল। দুটো হাত দিয়ে আমাদের সরিয়ে দিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা সেই মধুর প্রেতাত্মার দিকে ছুটে গেল। আমি আর বাকিরা কিছু বুঝে ওঠার আগেই সে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল মধুর শরীরের উপর। আমি আহুতি থামালাম বটে, কিন্তু তার আগেই সে ঝাঁপ দিয়েছে। মধুর মুখে একটা অদ্ভুত চিৎকারের মতো শব্দ শোনা গেল, যেন সে হাসছে। আমি এত সহজে ছাড়বো না, আমি নিয়ে যাব আমি। আমরা কিছু বুঝে ওঠার আগে হঠাৎ দেখতে পেলাম বিপিন দৌড়ে ঢুকে গেল ঘরের ভেতরের দিকে। হতভম্ব ভাবটা কাটতেই আমি বললাম, তাড়াতাড়ি যাও তোমরা, তাড়াতাড়ি যাও, ঘরের দরজা বন্ধ করতে দিও না। বিপিন ছুটে গিয়ে পাশের ঘরে ঢুকেছে। সেই ঘরে দরজাটা বন্ধ করে দিয়েছে। বাইরে থেকে সদাশিব, নিতাই, গদাই সবাই থেকে ডাকাডাকি করছে, কিন্তু বিপিন দরজা খুলছে না। এদিকে আমি কি করব বুঝতে পারছি না। যজ্ঞ ছেড়ে এভাবে ওঠা যায় না। আমি আমার কাজ করতে লাগলাম। আর কিছুক্ষণ, বেশিক্ষণ নয়, এইবার কিন্তু যজ্ঞে কোনো রকম বিঘ্ন ঘটল না। কাজ শেষ করেছি ততক্ষণে ওরা দরজা ভাঙার চেষ্টা করছে। মন্ত্রপুত তাবিজগুলো একটি লাল কাপড়ের উপরে নিয়ে দাওয়ার কাছে রেখে আমি এগিয়ে গেলাম। ঘরের দরজা ততক্ষণে ভেঙে পড়েছে। ঘরের ভেতরে অন্ধকার ঘটঘট করছে। ঘরে ঢুকে নিতাই চিৎকার করে উঠল, ও বাবা গো, ওটা কি? সঙ্গে সঙ্গে হ্যারিকেনের আলোটাকে নিয়ে আমরা ঘরের ভেতর ঢুকলাম। দেখতে পেলাম একটা বাঁশের উপর জড়িয়ে রাখা দড়ির ফাঁসির বাঁধন থেকে ঝুলে রয়েছে বিপিন। জিভটা মুখের এক পাশে থেকে বেরিয়ে এসেছে, দুটো চোখ বিস্ফারিত, কিন্তু মুখে একটা অদ্ভুত হাসি। তবে তার চেয়ে ভয়ঙ্কর জিনিসটা তখনও ঘরের মধ্যে ছিল। ঘরের বাঁশ আর টালির চালের মাঝ বরাবর একটা জায়গা থেকে উল্টো হয়ে বেরিয়েছিল একটা মাথা। সেটা যে মধু ছাড়া অন্য কারোর হতে পারে না তা আমি জানি, কারণ তার মাথার চুলগুলো ঝুলে এসেছিল অনেকটা পর্যন্ত। মধু খিলখিল করে হেসে উঠে বলল, এইবার আর কোনো চিন্তা নেই, আমি আর আসবো না, তোদের কারোর কোনো ক্ষতি করতে আসবো না আমি। কিন্তু যে আমার এত বড় ক্ষতি করেছে সে এত সহজে বেঁচে গেলে কি করে হতো বলতো? বিপিন যদি তোকে মেরেই থাকে তাহলে তাহলে সে কথা তুই আগে বললি না কেন? কাকে বলবো? কেউ আমার কথা শুনতে চায়নি। যতবারই আমি এসেছি ততবারই ওরা আমাকে ভয় পেয়েছে। তাই তো ঠিক করেছিলাম সব কটাকে ঘাড় ভেঙে মারবো। কিন্তু বিপিন যখন নিজেই আমার হাতে ধরা দিল। মনে পড়ল বিপিন ছুটে এসেছিল, অর্থাৎ সে কোনোভাবে চায়নি তার জন্য বাকিদের কোনো ক্ষতি হোক। কি আর করা যায়? তাবিজগুলো বারান্দা থেকে সরিয়ে নিলাম। একটা গাছের উপরে শুদ্ধ করে রেখে দেওয়া হলো, মৃতদেহ ছুঁতে হলে সে তাবিজগুলো কাজে লাগবে না। পরের দিন সকালে গ্রামে তুলকালাম কাণ্ড। প্রথমে মধু, তারপরে বিপিন, সকলেই সদাশিব, গদাই, নিতাইকে কোনো না কোনোভাবে সন্দেহ করতে লাগলো। কিন্তু আমি সবকিছুই ওদের কাছে পরিষ্কার করে দিয়ে বললাম, বিপিন নিজেই মধুকে মেরেছিল, তাই মধুর আত্মা তার উপর প্রতিশোধ নিয়েছে। শ্মশানে কি কি হয়েছিল সকলেই তোমরা এই ব্যাপারে জানো। ওদের কোনো দোষ নেই, আমি নিজের চোখে সবকিছু দেখেছি। এরপরে আরও 2 দিন আমি সেই গ্রামে ছিলাম। বিপিনের সমস্ত কাজ শেষ করে সেই তাবিজ 3 জনের হাতে পরিয়ে দিয়েছিলাম। কেন জানি মনে হয়েছিল এরপরেও ওরা আবার আসবে। তৃতীয় দিনের দিন সেখান থেকে বেরিয়ে যাই পাশের গ্রামে। সেখানে শ্মশানে এক সাধু ছিল, তার আশ্রয় জুটেছিল। পরে শুনেছিলাম ওরা 3 জন বিপিনকে দেখেছিল।
কিন্তু তাদের কারোরই কোনো ক্ষতি করতে পারেনি ওই তাবিজের জন্য। গোটা গল্প বলে ফেললাম, শুধু গ্রামের নামটা বলা হলো। এইমাত্র মনে পড়ল, গ্রামের নাম ছিল তালদহ, পাশের গ্রামের নাম ছিল কালীদহ। সেই কালীদহ গ্রামে আমি কিন্তু মাসখানেক ছিলাম। সেখানকার শ্মশানে সাধুর সঙ্গে থাকা অবস্থায় আরও এক আশ্চর্য ব্যাপার ঘটেছিল। এ কথা তোমাদের অন্য একদিন বলবো। তারানাথ চুপ করতেই কিশোরী বলল, তার মানে মধুর প্রেতাত্মা নিজেই তার প্রতিশোধ নিয়েছিল এবং তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হওয়ার আগে আগেই সে বিপিনকে পর্যন্ত নিজের কাছে নিয়ে গিয়েছিল। হতে পারে মধু নিজেই বিপিনের মধ্যে থেকে তাকে দিয়ে গলায় ফাঁস লাগিয়েছে, কিন্তু আমার কিছু প্রশ্ন মনে থেকেই গিয়েছে। যদি তাই হতো, তাহলে সেদিন রাতে কেন মধু বিপিনের গলায় ফাঁস লাগিয়ে তাকে মারতে চাইছিল? সে তো আগেই অমন কাজ করতে পারতো ঘুমের মধ্যে। আর বিপিনই বা কেন আমাদের ছেড়ে হঠাৎ করে ঘরের ভেতরে ঢুকে গেল? সে কি তাহলে আত্মহত্যা করেছিল? এসব কথা মনের মধ্যে অনেক দিন পর্যন্ত ছিল। আর তারপরেই একদিন হঠাৎ করেই আমি বিপিনের প্রেতের দেখা পেয়েছিলাম। বাইরে বৃষ্টি কমে এসেছিল। আমরা আসার আগে যে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছিল সেটা এতক্ষণ চলেছে, তাই উঠোনের কাছে সামান্য জল মতো জমে রয়েছে। আমরা এবার উঠে পড়েছি। কিশোরী বলল, বিপিনকে দেখলেন ঠাকুরমশাই? দেখলাম বিপিনের সেই ভয় পাওয়া দৃষ্টি, চোখের কোণে জল, খালি গায়ে একটা গামছা জড়িয়ে রাখা, পরনে খাটো করে পরা ময়লাটে ধুতি। শ্মশানের একটা গাছের তলায় চুপ করে বসেছিল। সেদিন সাধু কোথায় যেন গিয়েছিলেন। হঠাৎ পায়ের শব্দ শুনে তাকিয়ে দেখি বিপিন। তাকে কিছু বলতে যাব তার আগেই হঠাৎ করে সে হাওয়ায় মিলিয়ে গেল। তবে মিলিয়ে যাওয়ার আগে মনে হলো তার মুখে একটা শুকনো হাসি। তবে সেই হাসির অর্থ কি তা আমি জানি না। এইবারে তারানাথ পুরোপুরি চুপ করল। আমরা বেরিয়ে এলাম। পথে নেমে কিশোরীকে বললাম, তাহলে বুঝতে পারলে, মৃত্যুর পরেও আত্মা আশেপাশে থেকে যায়। অন্ত্যেষ্টি ক্রিয়ার কাজ শেষ হওয়ার আগে পর্যন্ত সে চাইলে অনেক কিছুই করতে পারে। তবে এমনভাবে অপঘাতে মৃত্যু হলে। সবই বুঝলাম, কিন্তু একটা ব্যাপার বুঝলাম না। সে নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে মধুর মৃত্যুর পেছনে বিপিনের হাত রয়েছে এবং এই মধু বিপিনকে কোনো না কোনোভাবে মারতে পারে। সবকিছু জানা সত্ত্বেও ঠাকুরমশাই তাহলে আগে থেকেই বিপিনকে কোনো তাবিজ দিল না কেন? কিংবা দেহবন্ধন করে সেই সাধনায় বসে তাকে রক্ষা করলো না কেন? তাহলে কি ঠাকুরমশাই নিজেও চেয়েছিল মধুর নিজের কাজ সম্পন্ন করুক? আর সেটা কেন হলো বলো তো? হঠাৎ করে আমার মনে পড়ে গেল, সেদিন সেই যখন তারানাথ মধুকে প্রথম দেখেছিল, সেদিনই তার সঙ্গে তার সামান্য কথা হয়েছিল। কি কথা হয়েছিল সে কথা কিন্তু সে আমাদের বলেনি। ভারী আশ্চর্য হয়ে গেলাম। তাই তো, তাহলে কি জেনে শুনে তারানাথ বিপিনকে মধুর হাতে তুলে দিয়েছিল? আমি অবাক হওয়ার সঙ্গে সঙ্গেই ঝমঝম করে বৃষ্টিটা আবার নেমে এলো। আর দেরি করলাম না, প্রায় ছুটতে লাগলাম আমরা ট্রাম রাস্তার দিকে।